আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দূরবাসী স্বজন অনুষ্ঠানে। সাধারণত আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশি প্রবাসীদেরকে, যারা আমাদের দেশে না থেকেও বাইরে থেকে আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কায়েস চৌধুরী। তো আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালাম, জি ভালো আছি। আচ্ছা, তো আপনি তো দেশের বাইরে থাকেন, কোন দেশে থাকেন? আমি ইংল্যান্ডে থাকি। ইংল্যান্ডে কত বছর ধরে থাকেন? আমি প্রায় 20 বছর, বাট আমি ইংল্যান্ডে থাকি বললেও পুরোটা সঠিক হবে না। এখন আমি বেশিরভাগ সময় দেশেও থাকেন। তো আপনি গত লাস্ট কবে আসছেন বাংলাদেশে? It's very difficult to say. I'm always in and out. আচ্ছা, মানে এইবার আসার পরে, মানে এইবার কতদিন হলো দেশে আসছেন? আমি এইবার দেশে আসছি প্রায় 2 মাস, বাট দেশে ইংল্যান্ড থেকে আসার পরে ভেরি আনফর্চুনেটলি আমার আব্বা অসুস্থ হয়ে যান, ওনাকে নিয়ে আমি চেন্নাই চলে যাই। আমি আবার আসছি এই 2 তারিখে। আচ্ছা, তো ইংল্যান্ড থেকে না, আমি চেন্নাই থেকে। আচ্ছা, চেন্নাই থেকে, মানে আপনার দেশে আসা যাওয়াটা অনেক বেশি পরিমাণে। আপনি যে অর্গানাইজেশনে আছেন তার নামটা কি? আমি বেশ কয়েকটা অর্গানাইজেশনের সাথে জড়িত, ভলান্টারিলি ওয়ার্ক করি, philanthropic organization. So one of them is CAP, one of them is Bangladesh Female Academy, another one is DJ Kayes, which is belongs to my dad. এরকম বেশ কিছু অর্গানাইজেশন আছে আমি যাদের সাথে ভলান্টারিলি ওয়ার্ক করি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তো এর পাশাপাশি আমি এই অর্গানাইজেশনের মানে সাথে। আপনি দেশের বাইরে ব্যবসা করছেন, কি ব্যবসা করছেন? আমি একজন সিকিউরিটি ইম্পোর্টার। এই দেশের জন্য বাংলাদেশ নেভি বলেন বা সেনাবাহিনী বলেন বা প্রাইভেট ছোট কোম্পানি যারা আছে তাদেরকে আমি সিকিউরিটি সিস্টেমসগুলো প্রোভাইড করি। আচ্ছা, তো আপনি ওই দেশে ব্যবসা করতেছেন। তো আমি এই দেশে ব্যবসা করছেন। তো আপনাদের মানে অর্গানাইজেশনের মেইন কাজটা কি? বা মানে আপনাদের মানে কোনো অর্গানাইজেশন আছে শুধু শিক্ষা নিয়ে কাজ করে, কোনো অর্গানাইজেশন আছে শুধু নারীদের নিয়ে কাজ করে। আপনাদের অর্গানাইজেশনের মেইন কাজটা কি? যেহেতু আমি বলেছি আমি বেশ কিছু অর্গানাইজেশনের সাথে জড়িত, আমি একটা করে আপনাকে বলি। যেমন ক্যাপ, আমি ক্যাপের বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর, বাট আমি ক্যাপ কমিউনিটি এগেইনস্ট পভার্টি। ক্যাপ তারা অনেক সেক্টর নিয়ে কাজ করে। তারা নারীর শিক্ষা, শিশু শিক্ষা, তারা মানুষের জীবন মান উন্নয়ন, বিশেষ করে রুরাল ডেভেলপমেন্টে তারা অনেক কাজ করে। আর আমি একটা স্কুলের সাথে জড়িত, যেটা বিলংস টু মাই ড্যাড ইজ আ ফাউন্ডার, বাংলাদেশ ফিমেল একাডেমি, যেটা বাংলাদেশের মধ্যে বলা যায় অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে দরিদ্র শিশু মেয়েদের জন্য। আমরা এটা সুনামগঞ্জে দিরাইতে আমার আব্বা 2006 সালে প্রতিষ্ঠা করেন। এখানে এখন বর্তমানে 330 জন মেয়ে শিক্ষা গ্রহণ করছেন। ওনারা ফুল ফ্রি এডুকেশন নেন, ওরা থাকা খাওয়া পড়ালেখা সব ফ্রি। তারা যারা আজকে বিভিন্ন মানুষের বাসায় কাজ করতেন কাজের মেয়ে হিসেবে, তারা আজকে নার্স, প্যারামেডিক্স কিংবা মিডওয়াইফ হয়ে গেছেন। 2006 সালে যারা ঢুকেছিলেন, এই বছর প্রায় 39 জন, 39 স্টুডেন্টস, দে আর আইদার নার্স অর মিডওয়াইফ টোটালি। তো আমি ওই স্কুলের সাথেও আমার আব্বাকে ভলান্টারিলি হেল্প করার চেষ্টা করি। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? আমি সুনামগঞ্জের দিরাই তালুল গ্রাম থেকে। তো আপনারা নিজের এলাকায়ও এই স্কুলটা প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র মেয়েদের জন্য? আপনার আব্বার নামটা কি? জামিল চৌধুরী। তো আপনাদের বাসা কোন জায়গায়? সিলেটে? আখালিয়া। তো আপনার পড়াশোনা কি সিলেটে নাকি লন্ডনে, কোন জায়গায়? ভেরি ফরচুনেটলি সিলেটে। আমি সিলেটে পড়াশোনার পাশাপাশি আমি সিলেট থেকে ইংল্যান্ডে পড়াশোনা করি। ইংল্যান্ডে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে ওখানে প্রফেশনাল কোর্স, প্লাস ওখানেই আমার জব হয়, ওখানে আমি সেটেল হই। আর এরপরে আমি আমার ফ্যামিলির কারণে আমি চলে আসি বাংলাদেশে আবার। আর আমার কেন জানি একটা সবসময় একটা টান থাকতো যে ইয়েস ফর বাংলাদেশ টু ডু সামথিং। তো আপনার মানে আপনি তো পার্সোনাল লাইফে ম্যারিড, আমরা যতটুকু জানি। তো আপনার ওয়াইফ কি আপনার সাথে দেশে থাকেন নাকি বিদেশে? আই এম ভেরি লাকি বিকজ উনি দেশে ছিলেন 5 বছর আমার সাথে। কারণ আমি যখন বলি যে আমার ফাদারকে হেল্প করবো এবং এট দ্য সেম টাইম আই উইল ডু সাম বিজনেস অ্যান্ড আই ওয়ান্ট টু ডু দিস বিজনেস ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল, দেন সে আমাকে অনেক হেল্প করে সেখানে চলে আসে। আমার বাচ্চারা ব্রিটিশ, তো ব্রিটিশ হলেও এখানে একজনের জন্ম হয়েছে। সো তারা আবার এই অগাস্ট মাসে চলে যায়। আমরা যাওয়ার প্ল্যান ছিল আরও আগে,
বাট কোনো একটা কারণে আমরা এখানে থাকার চেষ্টা করি আর একটু বেশি, এরকম করে করে মানে দেরি হয়ে যায়। যতটুক থাকা সম্ভব ততটুক থাকে। আমরা তো আসছিলাম বাচ্চারা কি পছন্দ করে দেশে আসা, দেশে থাকা, নাকি বিদেশেই পছন্দ? জি জি অবশ্যই, তারা তো ছোট, সবাই ছোট। সব থেকে ছোট জন এখন প্রি নার্সারিতে আছেন, সব থেকে বড় জন আছেন গিয়ে ইয়ার 4-এ, সেকেন্ড জন আছেন ইয়ার 2-তে। আচ্ছা। আর তারা যখন বাংলাদেশে আসছিলেন তখন ওনারা তো স্কুল ছিল না, এরপরে স্কুলে আমি এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই দিই। মানে তাদের এডুকেশনটা আপনি বাংলাদেশেই শুরু করছেন? থেকে তারা এখন বাংলায় কথা বলতে পারে, বাংলায় লিখতে পারে, সিলেটি ভাষায় কথা বলতে পারে। এখান থেকে আমরা একটা প্রাইমারি এডুকেশনটা নিয়ে তারা এখন লন্ডনে গেছে। আচ্ছা, আমরা জানি আপনারা দুবাইয়ে স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা উদ্যোগ নিয়েছেন এবং এটা মানে পররাষ্ট্রমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। তো এইটা সম্বন্ধে আমরা একটু জানতে চেয়েছি, বা এটার সঙ্গে কারা কারা জড়িত আছেন, বা এটার মেইন মানে কার্যক্রম বা কি আপনাদের মূল মন্ত্র, এটা একটু জানতে চাচ্ছি। আমি এই জিনিসটা আপনাদের একটু ডিটেইলে বললে আপনারা ভিউয়ারও ভালো করে বুঝবেন, এবং যিনি আমাদের এই কাজটিকে সব থেকে সাহায্য করেছেন ডক্টর এ কে আব্দুল মোমেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ওনার বিষয়টা মানুষ ভালোভাবে জানবে। দেখেন, আমি দুবাইতে আমার অনেক ফ্রেন্ডসরা আছেন, ওখানে আমি বেড়াতে যাই একবার। তো যাওয়ার পরে অনেক ফ্রেন্ডসরা ধরে আমাকে একটা মিটিংয়ে নিয়ে গেলেন। ওখানে ওই মিটিংয়ের মধ্যে আমি অনেক মানে আমি দুবাইতে সাধারণত যখন যাই তখন একটা এন্ডের মানুষের সাথে আমাদের পরিচয় হয়, ধরেন ব্যবসায়ী বা মিডিয়াম ক্যাটাগরির ব্যবসায়ী, তাদের সাথে। বাট দুবাইতে আমার ওই সময় যাদের সাথে পরিচয় হয় একটা ভেজিটেবল মার্কেটে, তো সুতরাং আমাকে একটা মানে বেসিক ক্যাটাগরি ওয়ার্কিং ক্লাস পিপলের সাথে আমার দেখা হয়, এবং ওদের সাথে আমি অনেক সময় কাটাই। অনেককে জিজ্ঞেস করি আপনি কতদিন ধরে আছেন, বলে 10 বছর ধরে। আপনি 10 বছর ধরে আছেন, ইংরেজিতে কথা বলতে পারেন? বলতে পারে না। আপনি কি আরবিতে কথা বলতে পারেন? যেহেতু দুবাইতে আছেন, বলতে পারে না। কী ভাষায় কথা বলেন? সে ঠিক মতো কিন্তু বাংলা ভাষা, শুদ্ধ ভাষায় কথা বলতে হয়তো সিলেটি বা নোয়াখালী বা কুমিল্লা, মানে যে যার জায়গায় আঞ্চলিক ভাষাটাই ওখানে প্রচার। আচ্ছা, তো আমি অনেকে জিজ্ঞেস করি যে আপনি বাংলাদেশে কী করতেন? তো একজন আমাকে বললো সিএনজি চালাইতো। তো আপনি সিএনজি রেখে মিডল ইস্টে চলে আসছেন? বলে হ্যাঁ, এখানে আমি এসে ড্রাইভিং করতেছি। বুঝছেন? তো ড্রাইভিং করতেছেন, আপনি তো ইংরেজি কথা বলতে পারেন না। যদি পারতেন তাহলে তো হয়তো বা মেইন স্ট্রিমে জব পাইতেন। তো সে কোনো কথা উত্তর নেই। দেখেন, আমাদের এই যে লাকিংসগুলো, এই লাকিংসগুলো একদিনে তৈরি হয় নাই। তো আমি করছি এই জিনিসটা শেয়ার করি ডক্টর এ কে আব্দুল মোমেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে, ওনার বাসায় বসে। এবং ওই দিন হয়তো বা এপ্রিলের এরকম মাঝামাঝি সময়, তখন সংসদ অধিবেশন চলছিল। পরের দিন আমি সংসদে ওনার সাথে যাই, এবং ডক্টর মোমেন ডক্টর মোমেন রাত্রি আমাকে বলে রাখছেন, তুমি আমাকে মুখে যেটা বললা ওটা আমাকে একটা পিটিশন দিয়ে লিখিত দিও। আমি বলেছিলাম, ডক্টর মোমেন, যে মানুষ আজকে মানুষের বাসায় পানি দিচ্ছে বা এজ এ গার্ডেনার হিসেবে কাজ করতেছে, সে কিন্তু ঠিক ওই মালিকের বাসায় ওই ভিসা দিয়েই সে যদি ওর বাসায় ড্রাইভিংয়ের কাজটা করে, যারা ইন্ডিয়ান বা পাকিস্তানের করতেছে, তা সে ধরেন যে বেতনটা পাচ্ছে এর থেকে 4 গুণ বেতন হচ্ছে ড্রাইভারের, কারণ তার স্কিল আছে, ড্রাইভিং স্কিল আছে বা কথা বলতে পারতেছে। তো আমি ডক্টর মোমকে বলি, স্যার উনি খুব ভালো পাইছেন, এবং বললেন এইটা তুমি ওকে একটা পিটিশন দাও। তা আমি ওনাকে একটা পিটিশন দিই। পরের দিন সংসদ ভবনে গিয়ে ওইটা উনি প্রধানমন্ত্রীকে শোনান, পিছনের সিটিতে বসেন। প্রধানমন্ত্রী এটা খুব লাইক করছেন। তো ডক্টর মোমেন উপরে এসেই আমাকে বলেন, এটা কায়েস, এটা প্রধানমন্ত্রী এটা লাইক করছেন, এটা কীভাবে শুরু করা যায়, এটা তুমি আগাও। তো এটা আমরা বাংলাদেশে তো জানেন, আপনি এটা ভালো কাজ করতে গেলেই অনেক পিছু টান থাকে। হ্যাঁ, বেশিরভাগ কেন জানি, এটা আমার দুর্ভাগ্য, আমাদের সবারই দুর্ভাগ্য। ভালো কাজ আপনি যখনই করবেন তখন একটা শ্রেণী এসে এটা বন্ধ করাতে চেষ্টা করে, ওইটা একটা স্লো ডাউন হয়ে যায়। বাট মাশাল্লাহ, মন্ত্রী মহোদয় যে সময় অক্টোবরে নভেম্বরে গেলেন, তখন এটা উদ্বোধন হয়। এতে কি হবে দেখেন, একই সংখ্যক মানুষ দ্বারা একই দেশ থেকে রেমিটেন্স আমরা প্রায় 3 গুণ রেমিটেন্স আমরা পাবো। ওই মানুষ দিয়েই ওই স্কিলটাকে তাকে শুধু আপগ্রেড করে দেয়া। সে ধরেন ইংরেজিতে, আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ কোনো ভাষায় কথাই বলতে পারতেছে না, সে ইংরেজিতে কথা বলতে বলে, তার মালিক তাকে একটা জায়গায় আপনার স্কিলস মাইগ্রেশনের কারণে তাকে অন্য জায়গায় দিয়ে দিতে পারতেছে। সে ড্রাইভিং যে জানে, তাকে যদি আমরা অন্য একটা মানে ট্রেনিং দিতে পারি কম্পিউটার, তা সে ওই মালিকেরই ধরেন সে অফিস লেভেলের কোনো একটা এন্ট্রি লেভেলের কাজ করতে পারতেছে। কিন্তু আপনি দেখেন, আপনি জানেন না মধ্যপ্রাচ্যে আমি যে ক্যাটাগরিগুলো বললাম, যে গার্ডেনার আর যা ড্রাইভার, প্রায় 4 গুণ বেতনের তফাৎ।
এবং যে অফিস লেভেলে জব করতেছে তার সাথে অনেক তফাৎ। তো এই জিনিসগুলোই আমরা যদি ডেভেলপ করতে পারি গভর্নমেন্ট থেকে, দেখেন তাদের যারা মিডল ইস্টে গেছে তারা তাদের কিন্তু ফাইনাল ডেস্টিনেশন আবার বাংলাদেশ। হ্যাঁ, কারণ আমরা আমরা যারা ইংল্যান্ডে আছি বা ইউরোপে আছি, আমেরিকা আছি, তারা কিন্তু আবার মানে না করলে চলবে। কিন্তু আমরা যাদেরকে 30 বছর ওই দেশে রাখলাম, আবার তারা যখন আসলো তারা কিন্তু আমাদের বার্ডেন হয়ে ফিরে আসবে, কারণ তারা কিন্তু ওই জায়গায় গিয়ে তেমন তারা সারা জীবন ফ্যামিলির জন্য কাজ করে, কিন্তু শেষ বয়সে এসে তাদের মানে স্থায়ী কোনো ইয়ে থাকে না। আমি যখন ডক্টর মোমেন, এটার সম্পূর্ণ কিন্তু কৃতিত্ব ডক্টর মোমেনের, কারণ ডক্টর মোমেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় হচ্ছে কি এমন একজন মানুষ, দল মত নির্বিশেষে, ডাজন্ট ম্যাটার হুইচ ব্যাকগ্রাউন্ড ইউ হ্যাভ, একটা ভালো জিনিস বললেই এটাকে যে কীভাবে এক্সিকিউট করা যায়, এবং এটার জন্য অনেক চ্যালেঞ্জ কিন্তু নিচ্ছেন এটা। এবং আস্তে আপনি শুনে খুশি হবেন, আমি প্রবাসী ভাইদের বলতে চাই, এটা যদিও এটা মাত্র শারজায় তৈরি মানে এখন ওপেন হয়েছে মানে ইউএইর, এটা আস্তে আস্তে হয়তো বা মিডল ইস্টের আমাদের টার্গেট আছে প্রায় 8 থেকে 10টা কান্ট্রিতেই এটা সেন্টার হবে। আপনাকেও এর জন্য অভিনন্দন, কারণ আপনি যেহেতু এটা উদ্যোক্তা, আর পররাষ্ট্রমন্ত্রীকে তো অবশ্যই আমাদের কৃতজ্ঞতা। তো আপনাদের এই উদ্যোগ অনেক ভালো কোনো কিছু আমাদের জন্য নিয়ে আসবে, আমরা এই আশা করছি। তো দেশের মানুষের জন্য, আপনি তো ইউএর জন্য অনেক কাজ করতেছেন, দেশের জন্য আপনার স্বপ্নটা কি, যে বাংলাদেশকে আমি এই জায়গায় দেখতে চাই, বা বাংলাদেশের এই উন্নতিটা হলে আমাদের জন্য ভালো হয়, এরকম কি কোনো ইচ্ছা বা স্বপ্ন আছে? বাংলাদেশে আই এম ভেরি সরি টু সে, বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইকোনমিক্যালি গ্রোয়িং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমি ওই দিন শুনলাম কোনো একটা পোর্টালে, আমি সঠিক জানি না, যে আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশ হয়ে যাবে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকোনমিক্যাল কান্ট্রি আউট অফ 20টা দেশের ভিতরে চলে আসবে। এই জিনিসগুলো কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারের একা কোনো কৃতিত্ব হবে না, এটা জনগণ। ইয়েস, অ্যাজ এ টিম লিডার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কৃতিত্ব অবশ্যই থাকবে, কিন্তু জনগণও এর সাথে কাজ করছে এবং ওনাদের ইন্সপায়ার করতে হবে। কিন্তু একটা জিনিস দুঃখজনক হলো যে আমার কাছে মনে হচ্ছে যেন শিক্ষার মানটা কেন ডাউন হয়ে যাচ্ছে। আর আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি কিন্তু খুব পিছনের সারির স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু পড়ালেখায় এত ভালো ছিলাম না, বাট আমি ওই লেভেল থেকেও আমরা যে ধরনের স্কিলস রাখতাম, আর এখন একটা ভালো রেজাল্ট করে আসা ছেলেমেয়েরা তার স্কিলস এত পুয়ার, আমি ভেরি সরি টু সে, সবাইকে বলবো না, মানে ম্যাক্সিমাম, এবং তাদের সব ধরনের নলেজই কেন জানি কম। আমি এটা আপনি বাংলাদেশের শিক্ষাখাতে আরো উন্নতি চান, মানে শিক্ষার মানের উন্নতি। আর আপনি তো দেশে আসা যাওয়া করতেছেন প্রায় 20 বছর ধরে দেশের বাইরে। 10 বছর আগে, মানে 1 দশক আগের বাংলাদেশ আর 1 দশক পরের বাংলাদেশ, কতটুকু পার্থক্য, কতটুকু পজিটিভ চেঞ্জ হয়েছে, কতটুকু নেগেটিভিটি আসছে, আপনার কি মনে হয়? ইনফ্লেশন একটু বাড়ছে বাংলাদেশে বলতে হবে, কিন্তু বাংলাদেশ 10 বছরে যদি বলেন, এটা ট্রেমেন্ডাস বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশে এখন দেখেন, আমি আমার সিলেটের কথা ধরি, আমি সারা বাংলাদেশ বলবো না, সিলেটের কথা ধরেন, সিলেটের একটা বিরাট অংশ, ঈদ বলেন, যে কোনো ফেস্টিভ্যালে বলেন, মানে প্রবাসীদের দিকে তাকায় থাকতেন যে আত্মীয় স্বজন যারা আছে ওরা পয়সা পাঠাবে। তো বাইং ক্যাপাসিটি এখন সবার কাছে। দেখেন এখন সিলেট শহরে আপনি হাঁটেন, যাদের ব্যবসায়ী আছেন, আমি বলবো 90% ব্যবসায়ী they are doing something from Bangladesh, not from outside. এটা কিন্তু আগে ছিল না, 10-15 বছর আগে ছিল না। এই একটা জিনিস পজিটিভ। আরও পজিটিভ জিনিস হচ্ছে কি, আপনি অন্যান্য ডিস্ট্রিক্টে যদি যান, আগে বাংলাদেশের ধনী এলাকা বলতে কয়েকটা জেলাকে, শহরকে বোঝানো হতো, সিলেট এরকম বোঝানো হতো। এখন আপনি দেখেন কুমিল্লা, নোয়াখালী থেকে শুরু করে সব জায়গায় সাধারণ মানুষের কাছে পয়সা আসছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেড়ে গেছে, মানুষের জব অপরচুনিটি হয়েছে। আমি 10 বছর আগে কল্পনাও করতে পারতাম না, 10 থেকে 15 বছরের কথা বলতেছি, যে সিলেটে একটা ইয়াং মেয়ে, সে যে এমপ্লয়েড থাকবে। সে এখন যদি আপনি কারো বাসায় যান, সবাই এমপ্লয়েড মোরলেস, একটা পার্ট টাইম জব করতেছে, সবাই চেষ্টা করতেছে। ইয়েস, এক্স্যাক্টলি। সাধারণত আমাদের সিলেটি মানুষ একটু কনজারভেটিভ, মেয়েদেরকে বাইরে দেওয়াটা অনেকেই পছন্দ করে না, মানে পার্ট টাইম জবের যে একটা ছিল, আমরা মন মানসিকতা ছিল, এই জিনিসটা গ্রো করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো আমি বলতে হবে। আচ্ছা, তো বাংলাদেশে যখন আপনি আসেন, তখন এয়ারপোর্টে কি কোনো প্রকার ঝামেলা হয় কিনা? যা আগেও আমরা অনেক সময় দেখতাম যে এয়ারপোর্টে আসতে প্রচুর সমস্যা হচ্ছে, ইমিগ্রেশনের সমস্যা হচ্ছে, কাস্টমসের সমস্যা হচ্ছে, এখন কি সমস্যাগুলো একটু দূর হয়েছে, না আগের মতোই রয়ে
গেছে? সমস্যা তো অবশ্যই আছে, বাট ইয়েস অনেক কমছে, অনেক কমছে। এর জন্য আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, কারণ ঢালাওভাবে কোনো সরকার বা প্রশাসনকে আপনি দোষ দিলে হবে না। আমাদের নিজেদের আপনি ব্যাগ ভর্তি করে সোনা নিয়ে আসবেন, সিগারেট নিয়ে আসবেন, আপনি অ্যালকোহল নিয়ে আসবেন, এর জন্য তো আপনার কাস্টমস, এবং আপনি নিজে এক্সপেক্টও করেন কাস্টমস এটা আটকাবে না, আপনি এটা আবার এক্সপেক্টও করেন কাস্টমস আপনি রাজনৈতিকভাবে কোনো একজনকে ফোন দিয়ে আপনার ব্যাগ চেক না করেই যাতে বার হয়, আপনি এটাও এক্সপেক্ট করেন। আমি আমাদের নিজেদেরই আগে সচেতন হতে হবে, প্লাস নিজেরাই মানে সৎ হইতে হবে। আপনি অন্য এয়ারলাইন্সে চড়েন, আপনাকে ওই পিছনের সারিতে বসাই দিলে আপনি কিছু বলেন না, কিন্তু আপনি বিমানে যখন চড়েন আপনার এক্সপেকটেশন থাকে ইকোনমি ক্লাসের টিকিট কিনবেন, আপনাকে বিজনেস ক্লাসে বসবেন, কিংবা ইকোনমি ক্লাসে আপনি সবার আগে বসতে চান, এই জিনিসগুলো নেই। আর প্রশাসনিকভাবে অনেক আছে আমাদের, এটা আস্তে আস্তে কমবে। বা আমি যেটা বললাম, আমাদের নিজেরা যদি একটু সচেতন হই, কারণ আমার সাথে সবাই করতে পারে না, অনেক সময় টুকটাক ঝামেলা হইলে কিন্তু আমরা ওই ঠিক আমাদের লিগ্যাল পয়েন্টের থেকেই কিন্তু আমরা প্রোটেস্ট করি। এবং একটা জুনিয়র অফিসার বলেন বা সিনিয়র অফিসার বলেন, তারা যখন একটা সার্ভিস করে, তারা যার সাথে কথা বলে তারা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ আপনি কি চাচ্ছেন। এইটাই আমি বলতে যাচ্ছি, মেসেজটা দিতে যাচ্ছি যে সবাই যদি সবার দায়িত্ববোধটা জানে যে আমি এই যে ক্রাইমটা করব না, নিজের জায়গা থেকে সচেতন থাকে সম্ভব। তো আমরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ত মানুষ, আমাদেরকে এই ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনি আমাদের বাংলা ভিউ টিভির দর্শকদেরকে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। ধন্যবাদ সব দর্শকদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। আমি বাংলা ভিউ আমি একজন সাবস্ক্রাইবার, এবং আমি দেখি আপনারা সব সময় কোনো না কোনো সমাজের অসঙ্গতিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেন। ভিউয়ারদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সমাজের যে সব জায়গায় যে কোনো অসঙ্গতি দেখেন, আপনার নাম উল্লেখ না করেও ওনাদের কাছে পাঠাতে পারেন। কারণ আমি একজন ওনাদের একজন শুধু ফান না, একজন ভিউয়ার না, আমি ওনাদের একজন ফলোয়ার বলতে পারেন আপনি। কারণ এর জন্যই ফলোয়ার, কারণ সমাজের অনেক কিছুই আমি দেখি সিলেটে, যেটা আমি মনে করি আমার দিস ইজ মাই স্ট্রেংথ। আমি এই মিডিয়ার থ্রুতে আমি অনেক কিছু পাবলিশ করে দিই। আমি এই সিলেটে গত 6 মাস থেকে 1 বছরে আমি বলতে পারি অনেক জিনিস সিলেটে অসঙ্গতি এই চ্যানেলটাই আপনাদের কাছে নিয়ে এসছে, এবং এটা কিন্তু আমরাই হোয়াটসঅ্যাপ ভাইবার বা যে কোনো মাধ্যমে ওনাদের কাছে শেয়ার করেছি। আমাদের নাম না উল্লেখ করেই ওনারা ভালো একটা পর্যায়ে এটা উপস্থাপন। সো দিস ইজ দ্য পজিটিভ সাইড অফ দ্য মিডিয়া। তা আপনারা এই পজিটিভ সাইডটা ইউজ করেন আমি মনে করি। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শকবৃন্দকে এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আগামী দূরবাসী স্বজন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি আন্নামা চৌধুরী। সবাইকে ধন্যবাদ।